তুমলিং নেপালের একটা ছোট্ট গ্রাম। কি যাবেন নাকি? আজকে তুমলিংয়ে কীভাবে পারমিট করাবেন, কীভাবে পৌঁছাবেন, কোথায় থাকবেন, তো কিছু নিয়ে হাজির হচ্ছে আমি, কল্যাণ এবং নবনীতা। এখন দাঁড়িয়ে আছি মানবঞ্জন বাজারে। এখানে যে গাড়িতে আমরা এসেছিলাম ইয়ে থেকে তাবাকাশি থেকে, সেই গাড়ি ছেড়ে দিতে হয়েছে। এখান থেকে অ্যাসোসিয়েশন থেকে একটা গাড়ি আমাদের দিল। গাড়িটা 1954 সালের ল্যান্ড রোভার করে এখন আমরা যাব সান্দাকফু, সান্দাকফু না, তুমলিং, তারপর যাব সান্দাকফু। অ্যাসোসিয়েশনের মাধ্যমে গাড়ি এখান থেকে চেঞ্জ করে আপনাকে সান্দাকফু যেতে হবে। আপনার পার্সোনাল গাড়ি নিয়ে আপনি যেতে পারবেন না সান্দাকফু, যেহেতু এটা সিঙ্গলা ন্যাশনাল পার্কের মধ্যে পড়ে, তাই আপনার নিজস্ব কোনো গাড়ি এখানে অ্যালাউ নেই। বর্ডার সাইড এলাকা, পাশেই নেপাল এখানে, যার কারণে আপনাকে গাড়ি এখান থেকে অ্যাসোসিয়েশনের মাধ্যমে নিতে হবে। তুমলিং পর্যন্ত নেবে হচ্ছে আপনার কাছ থেকে 1500 টাকা। এই হলো আপনার অ্যাসোসিয়েশনের অফিস, যেখান থেকে আপনার গাড়ি বুক করতে হবে। আপনি যদি সান্দাকফু ডাইরেক্ট যান তাহলে 5,500 টাকা নেবে, আর নাইটের জন্য 1500 টাকা। যদি তুমলিং যান তাহলে 1,500 টাকা নেবে, আর সেটা নাইট হল্ট করলে তো 1500 টাকা আছেই। মানবঞ্জন বাজার থেকে আপনারা আর কিছু না নেন, প্রয়োজনীয় জলটা নিয়ে নেবেন, কারণ ওখানে পাহাড়ের জল ছাড়া মিনারেল ওয়াটার খুব একটা পাওয়া যায় না। রাস্তার এই সাইডে নেপাল আর এই সাইডে ইন্ডিয়া, মাঝখানের রাস্তাটা হচ্ছে ইন্ডিয়ার রাস্তা। আর যেটা বললাম সেটা হচ্ছে গিয়ে জেরক্স কপি নিয়ে যাবেন আধার কার্ডের, কিংবা মানবঞ্জন বাজার থেকেই করবেন। ওখানে হোটেলও আছে, আপনার খাবার দাবার জায়গাও আছে, জেরক্স করার জায়গাও আছে। পারমিশন করানোর জন্য আপনাকে প্রত্যেকের একটা করে জেরক্স কপি লাগবে, এবং একটা ব্যক্তির শুধু 2টো জেরক্স কপি লাগবে, যেটার মধ্যে গাড়ির নাম্বার সহ কতজন ব্যক্তি আছেন সেটা আপনার লিখে দেবে ওখান থেকে পুলিশ প্রশাসন। সেই পারমিটের কাগজ নিয়ে আপনাকে ফরেস্টে প্রবেশ করতে হবে। ফরেস্টের এলাকায় ঢোকার জন্য যে পারমিশন 20 টাকা করে সবার কাছ থেকে নেবে, সেই পারমিশন নিয়েই আপনাকে এগিয়ে যেতে হবে। এখানে প্রথম দিকে ফরেস্টটা খুবই সুন্দর, গাছপালা ভর্তি আছে এবং দারুণ লাগবে। এখন রয়েছি তুমলিংয়ের পথে। এটা ল্যান্ড রোভার গাড়ি করে যাচ্ছি, 1954 সালের গাড়ি। এটা ইংল্যান্ড থেকে আনা গাড়িটা, ভালোই সার্ভিস দিচ্ছে। অনেক দিনের ইচ্ছা ছিল এই গাড়িতে চড়ে যাওয়ার। এখন তুমলিংয়ে আমরা যাব, তুমলিং স্টে করব। যাওয়ার আগে রাস্তা ভালোই আছে, কিন্তু ল্যান্ড রোভারে যাচ্ছি বলে জাস্ট এটা খুব জার্কিং লাগছে। তাছাড়া রাস্তা একদম পাকাপোক্ত করা, একদম সুন্দর করে রাস্তা পুরো মেঘে ভরে রয়েছে, একদম পুরো অন্ধকার। একদম রাস্তাতে যেখান দিয়ে যাচ্ছি আমরা, যেমন হাওয়া চলছে তেমন মেঘ ঘুরে বেড়াচ্ছে। মেঘের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি তুমলিংয়ের উদ্দেশ্যে। পারমিশন করিয়ে, আপনার ফরেস্টের পারমিট করিয়ে 20 টাকা দিয়ে আপনার সেখান থেকে রওনা দিলেন আপনি তুমলিং কিংবা সান্দাকফুর উদ্দেশ্যে। আজকে আমরা যাচ্ছি প্রথম দিন যেহেতু তুমলিংয়ে। যাওয়ার পথে পড়বে মেঘমা, যেখানে মেঘমা নাম সার্থক। এখানে শুধু মেঘ আকাশে খেলে বেড়ায়, তার মধ্য দিয়েই আমাদের
সিদ্ধার্থ লজের ফোন নাম্বার ডেসক্রিপশান বক্সে দেওয়া হলো, এছাড়া স্ক্রিনেও দেওয়া হলো। সিদ্ধার্থ লজটা খুবই সুন্দর, সাজানো গোছানো একদম। সিঁড়ি দিয়ে উঠেই আপনি সামনে একটা বড় বারান্দা পাবেন, যার দু সাইডে বসে গল্পগুজব করার জন্য সোফা চেয়ার সবই রাখা রয়েছে। চলুন ঘরটা একবার দেখে নিক। আমাদের যে ঘর দুটো ছিল, এটা একটা 4 বেডরুম, দুখানা খাট দেওয়া আছে, ডান দিক বাদিক দুটো খাট, মাঝখানে আপনার যে জিনিসপত্র ফোন টোন রাখার জন্য টেবিল রাখা আছে, কিন্তু সবই পরিপাটি করে সাজানো। আর বাথরুমটা মোটামুটি একদম চলনসই, একটা কোমোড আছে, শাওয়ার আছে, না ভুল বললাম, শাওয়ার নেই, এটা হচ্ছে গিয়ে আপনার বেসিন আর আয়না আছে। আর দ্বিতীয় যে রুমটা, ডাবল বেডের রুমটা, ওখানেও 3 জন থাকতে পারবেন, সেখানেও দুটো খাট রাখা আছে। একটা খাটে 2 জন শুলেন, আর একটা খাটে সিঙ্গেল খাটে 1 জন শুলেন। কিন্তু এই ঘরগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে, এই ঘরের প্রতিটা দুটো ঘর থেকেই কাঞ্চনজঙ্ঘা দারুণ দেখা যায়। যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যেত তাহলে এই ঘরে বসেই দারুণ উপভোগ করা যেত। বাথরুম এটারও মোটামুটি একই রকম, যেরকম আপনি ওই 4 বেডের যেমন দেখলেন, এটাও সেরকম, বেসিন, কোমোড, বালতি। আর একটা যেটা কথা, গরম জলের ব্যবস্থা এখানে কিন্তু আছে। এখানে গিজার নেই, কিন্তু গরম জল এরা চাইলেই রান্নাঘর থেকে এরা ব্যবস্থা করে দেবে। বালতি একটু অন্যরকমভাবে করলা ভাজা, তরকারিটা খেয়ে নিক আগে। তরকারিটা ভালো লাগছে, শুধু শুধুই খেতে ভালো হচ্ছে। ভাতটা যেটা দিয়েছে আমাদের ওখানকার মতনই ভাত, ভাতে খুব অসুবিধা হচ্ছে, মানে মনে হচ্ছে আমাদের ওই সেদ্ধ চালই মনে হচ্ছে। সব কিছুর মধ্যে খাবারটা গরম গরম আছে, এটাই খুব ভালো লাগছে। যা খাবার আছে সবই গরম, ঠান্ডার মধ্যে গরম গরম খাবার বেশ ভালোই লাগছে। এ বাবা, লঙ্কা কি ঝাল! তেঁতুলের আচারটা খুবই সুন্দর, দারুণ হয়েছে, সব থেকে ভালো লেগেছে তেঁতুলের আচার। আর আপনাকে ডিম ভাতে আপনি যাই নেন, ডাল তরকারি স্যালাড যা আনলিমিটেড, সব আপনার ভাত আপনি যেমন করেন সেরকম চাইবেন ওরা দিয়ে দেবে, সবই গরম গরম। তরকারি কোনোটাই ঠান্ডা নেই, আপনাকে এই ঠান্ডার মধ্যে কোনো কিছু ঠান্ডা খেতে হবে না, গরম খাবার পেয়ে যাবেন। খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা একটু গড়িয়ে নিয়ে আমরা বিকালের দিকে তুমলিংয়ের রাস্তায় একটু ঘুরতে বেরোলাম। এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ার সাইড, ভারতের দিক, যে দিকটা পুরো জঙ্গল, বেশ দারুণ ভিউ, ভালো লাগছে। দুদিকে দুরকম ভিউ, ইন্ডিয়ার দিকে গাছপালা ভর্তি, সুন্দর, বেশ পাহাড়ের ঢাল নেমে এসছে চারিদিকে সুন্দরভাবে, আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, রাস্তার ওপাশটায় আবার নেপাল। টুমলি কিন্তু বাড়ি ঘরদর বেশি নেই, অল্প একটা বাড়ি ঘরদর আছে। এখন রয়েছে তুমলিংয়ের রাস্তায়, শিলাবৃষ্টি হচ্ছে। এখান থেকে টুমলু হচ্ছে 1 কিলোমিটার তুমলিং থেকে, আর তুমলিং থেকে সান্দাকফু হচ্ছে 19 কিলোমিটার। এখন এই শিলাবৃষ্টির মধ্যে চারিদিকে মেঘ, হেঁটে হেঁটে আমরা যাচ্ছি,
একটু তুমলিংয়ের দিকে। টুংলু এসেছিলাম, টুংলুতে বৃষ্টির জন্য দাঁড়াতে পারিনি। এখন যার জন্য হয়েছে কি, এখন সোজা হোটেলের দিকে বৃষ্টির মধ্যেই হেঁটে যাচ্ছি। ভীষণ ঠান্ডা এখানে, প্রচণ্ড ঠান্ডা, মানে কত বলবো আপনার, 3-4 বৃষ্টি হয়ে আরও বেড়ে গেছে ঠান্ডার পরিমাণ। ঠান্ডায় সে হাত পা জমে যাচ্ছে এরকম অবস্থা। তার মধ্যে যাই দেখি, এখন হোটেল তো পৌঁছাতে হবে, বৃষ্টি পড়ুক আর যাই পড়ুক, দাঁড়ানোর কোনো জায়গা নেই। এর মধ্যেই হোটেল অবধি পৌঁছাতে হবে। যাক, অল্প কিছু শিলাবৃষ্টি হওয়ার পরে ওয়েদারটা আবার ভালো হয়ে যায়। ওয়েদার ভালো হওয়ার পরে আমরা এদিকটা নেপালের সাইডটা আবার ঘুরে দেখি। সুন্দর ঢাল আছে, কিন্তু গাছপালা কিছু নেই, সেরকম একটা গাছপালা নেই। একটা লাদাখ লাদাখ ফিলিং এসেছিলো, বেশ ভালো লাগছিলো জায়গাটা ঘুরে দেখতে। রডোডেন্ড্রন ফুল কিন্তু এপ্রিল মাসে সব ফোটে। এপ্রিল মাসে পুরো গাছ লাল হয়ে যায়। এপ্রিল মে মাসে আপনার মানে কোনো গাছের পাতা দেখতে পারবেন না, গাছে শুধু ফুল। এই সময়টা যাওয়ার প্ল্যান করবেন তাহলে কিন্তু দারুণ পাবেন, মানে গাছে গাছে ফুলে ফলে একদম ভর্তি। তুমলিংয়ে যেহেতু একটু নিচু, ওই জন্য আগে ফুল ফুটে গেছে, কিন্তু সান্দাকফুতে কী হয়েছে জানি না, তুমলিংয়ে রডোডেন্ড্রনগুলো দারুণ দেখতে লাগছে। আচমকা ওয়েদার খুব খারাপ হয়ে গেল হঠাৎ করে, মানে শিলাবৃষ্টি আবার তোড়জোড় করে শুরু হয়ে গেল। এই ভালো তো এই খারাপ। জোর শিলাবৃষ্টি শুরু হয়েছে, এখন হোটেলে যাবো কি করে তাই চিন্তা করছি। বাবারে বাবা, গায়ে বিজছে ওই রকম করে, বরফের মতো বরফ যখন গায়ে পড়ছে, একে ঠান্ডা তারপর বরফ পড়ছে টাইম করে, কি অবস্থা এখন। বাবারে, এই ঠান্ডার মধ্যেই ঢুকি, ভীষণ ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। ওয়েদার আচমকা চেঞ্জ হয়ে গেছে, পুরো একদম বরফ, চারিদিকে বরফ পড়ছে। এখন এই বরফের মধ্যেই আমাদের যেতে হচ্ছে। এখানে যে দাঁড়াবো কোনো উপায় নেই, দাঁড়ানোরও কোনো জায়গা নেই। পাশে পুরো সাদা হয়ে রয়েছে, রাস্তায় যেগুলো পড়েছিল গলে জল হয়ে গেছে। আমরা মোটামুটি কাক ভেজা ভিজে গেছি। প্রচণ্ড শিলাবৃষ্টি হয়েছে, আশেপাশটা পুরো সাদা হয়ে গেছে, মনে হচ্ছে যেন বরফ পড়েছে। আর ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। ঠান্ডা বলার মতো না যে কী হারে ঠান্ডা পড়েছে এখানে, বাপরে বাপ। এখানে তুমলিংয়ের দিকে যাচ্ছি, আমাদের হোটেল প্রায় চলে এসছে। শিলাবৃষ্টি হয়েছে, যেন মনে হচ্ছে যেন চারিদিকে বরফ পড়ে রয়েছে। আর রাস্তায় যেগুলো পড়েছিল সেগুলো গলে এক জল হয়ে গেছে। এই দেখেন, পুরো একদম শিলাবৃষ্টিতে একদম পুরো সাদা হয়ে রয়েছে। চারিদিক পুরো সাদা হয়ে গেছে, মনে হচ্ছে যেন বরফ পড়েছে, স্নোফলস হয়েছে, কিন্তু বরফই বলতে পারেন। খুব একটা আমাদের যেখানে যেরকম শিলাবৃষ্টি হয় সেরকম না, সাবুদানা যেরকম ছোট সাবুদানা যেরকম হয় সেরকম ছোট ছোট শিলাবৃষ্টি টাইপের পড়েছে, সাবুদানা আকারের। বাইরে প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে ভেতরে চলছে ফায়ার প্লেস, আর সঙ্গে গরম পকোড়া আর কফি, জাস্ট আড্ডাটা ফাটাফাটি, পুরো জমে ক্ষীর একদম। এই ঠান্ডার মধ্যে পকোড়া, গরম পকোড়া আর কফিতে দারুণ লাগছে। পকোড়াটা খুব সুন্দর হয়েছে, দেখি কফিটা কেমন হয়েছে। দারুণ, স্ট্রং কফি একদম, খুব সুন্দর। সকালবেলা উঠে চলে গেলাম সানরাইজ দেখতে। তুমলিংয়ের একটা গুফা আছে একটু উঁচু জায়গায়, সেখান থেকে সানরাইজটা খুব ভালো দেখা যায়। সেটা দেখতেই আমি সকালবেলা চলে গেছিলাম, 5:15-20 নাগাদ গেছিলাম। কিন্তু ওয়েদার যা ছিল তাতে খুব একটা আশাবাদী ছিলাম না যে সানরাইজটা ভালোভাবে দেখা যাবে। তবু কিছুটা যা দেখা গেছে মন্দের ভালো, একেবারে খারাপ দেখা যায়নি, যথেষ্টই ভালো দেখা গেছে।
গুড মর্নিং, মেঘমুক্ত সকাল, সবাইকে সুপ্রভাত। দাঁড়িয়ে আছি টুংলুতে। এখন রয়েছি, রাত্রিবাস হয়েছে আমাদের টুমলিংয়ে। কালকে যখন ঢুকেছি তখন ছিল আকাশ খুবই মেঘলা, সেই সঙ্গে হচ্ছিল শিলাবৃষ্টি, প্রচণ্ড ঠান্ডা। আকাশে চারিপাশে কিছুই দেখা যাচ্ছিল না। এখন একটা ঝকঝকে রোদ, সকালবেলাটা খুবই সুন্দর লাগছে। সূর্য ওঠার পরে অতটা ঠান্ডা লাগছে না, কালকে যেরকম লাগছিল। আজকে ঠান্ডা খুবই কম লাগছে, হাওয়াটাও কম আছে এবং আশেপাশের দৃশ্য খুবই সুন্দর লাগছে, খুবই মনোরম লাগছে। আশেপাশে সবই দেখা যাচ্ছে। দেখুন, রাত্রিবেলা শিলাবৃষ্টির পরে এখন পরিষ্কার আকাশ, পরিষ্কার সমস্ত তুমলিং গ্রামটাকে একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। যদি শহরের কোলাহলমুক্ত জীবন থেকে, ইটকাট পাথরের জীবন থেকে, নিরিবিলি ফোনের নেটওয়ার্ক ছাড়া, কোনো কিছু ছাড়া দুদণ্ড বিশ্রাম নিতে চান, তাহলে তুমলিং হচ্ছে আদর্শ জায়গা। এখানে না পাবেন নেটওয়ার্ক সিগন্যাল, না ফোনের কচকচানি, ফোন নিয়ে সবসময় বসে থাকা, সেটা কোনো পাবেন না। এখানে পাবেন শুধু প্রকৃতি। প্রকৃতিতে আপনি হারিয়ে যান, প্রকৃতিতে এদিক ওদিক ঘুরে বেড়ান, ভালো লাগবে। যাদের শ্বাসকষ্ট আছে তারা প্রথমে একদিন তুমলিং স্টে করুন, তারপর এখান থেকে তুমলিং থেকে সান্দাকফু চলে যান। সান্দাকফু এখান থেকে মাত্র 21 কিলোমিটার রাস্তা। তুমলিংয়ের উচ্চতা প্রায় 9000 ফুটের কাছাকাছি, 2790 মিটার। সেখানে ধরুন 9000 ফুট মতো। সেখানে খুবই ভালো লাগবে। এখানে আপনার চারিদিকে অনাবিল শান্তি, কোনো কিছুই পাবেন না, আবার সব কিছুই পাবেন। শুধু আর নিস্তব্ধ, মাঝে মধ্যে একটা গাড়ি যাওয়ার আওয়াজ ছাড়া অন্য কিছুই নেই। খুবই সুন্দর লাগবে তুমলিং গ্রামটাকে। আমার পেছনে রয়েছে তুমলিং গ্রাম। এখান থেকে পাখির চোখে একবার তুমলিং গ্রামটাকে দেখে নিন, খুবই ভালো লাগবে। চারদিক পাখির চোখে এখান থেকে দেখা যাবে, খুবই সুন্দর লাগবে দেখতে। সানরাইজ দেখার জন্য যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে পাখির চোখে পুরো গ্রামটা একবার দেখে নিন। মানে দারুণ উঁচু জায়গায় দাঁড়িয়ে পুরো গ্রাম, এই সাইডে ইন্ডিয়া, এই সাইডে নেপাল, সব আপনার চোখের মধ্যে। একদম দারুণ লাগছিল দেখতে। নিচে যে হোমস্টেতে রয়েছি সে হোমস্টেও ভালো লাগছে দেখতে। মানে বেশ নিরিবিলি জায়গা, প্রকৃতি যারা পছন্দ করে তাদের জন্য খুব ভালো লাগবে। মেঘমুক্ত পরিষ্কার দিনে এখান থেকে স্লিপিং উদ্যোগ খুব সুন্দর দেখা যায়, যেটা মানে ধারণার বাইরে, এত সুন্দর লাগে। কিন্তু কপাল খারাপ, আজকে আকাশ পরিষ্কার থাকলেও সকালবেলা সানরাইজের সময় কিছুক্ষণ দেখা গেছে, 2-3 মিনিট দেখার পরে তারপর আস্তে আস্তে ঢেকে গেছে মেঘে। প্রেডিকশান রয়েছে এখানে বেলা 12টার দিকে বৃষ্টি হওয়ার। তা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, স্লিপিং উদ্যোগ কোনো কিছুই দেখা যাচ্ছে না, কোনো সিংহই দেখা যাচ্ছে না। কপালের ব্যাপার এটা। কপাল যদি ভালো থাকে তাহলে সবাই দেখতে পাবেন, আর কপাল ভালো না থাকলে তো জানেন কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না। এটা সম্পূর্ণ কপালের ব্যাপার। এবার যদি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য কেউ আসেন পরিষ্কার, আপনি তাহলে অক্টোবরেই আসুন, পুজোর পরপর। পুজোর সময় একদম পরিষ্কার আকাশ থাকে, সেই সময় দেখা যায়। কোনো অসুবিধা নেই, কোনো কুয়াশা নেই, মেঘ নেই, বৃষ্টি নেই, কিচ্ছু থাকবে না। তখন আপনি 100% দেখতে পারবেন। কিন্তু বছরের বাকি সময়টা আপনার সম্পূর্ণ কপালের ব্যাপার, কখন দেখবেন তার ঠিক নেই। আপনার কাঞ্চনজঙ্ঘাটা একেবারে সেই ভগবানের সাক্ষাতের মতো, ভগবান যেভাবে দেখা যায় সেরকম সাক্ষাতের মতো আপনি দেখতে পাবেন। সকালের ব্রেকফাস্ট হাজির। ব্রেকফাস্টে ছিল আপনার একটা চানা মশলা টাইপের, আর হচ্ছে গিয়ে একটা কি করেছিল ব্রেড টাইপের, দেখতে পিঠে টাইপের। এরা বলছিল এটা নাকি টিবেটান ব্রেকফাস্ট, কিন্তু আমাকে অত ভালো লাগেনি। টিবেটান ব্রেকফাস্ট কেমন, মানে খুব একটা সুস্বাদু লাগেনি। আর সঙ্গে ছিল চা। আপনাদের যেটা বলছিলাম গুফার কথা, যেটা হচ্ছে গিয়ে তুমলিংয়ের সব উঁচু জায়গা মতো, এখানে দাঁড়িয়ে সানরাইজটা দেখতে খুবই ভালো লাগে। সানরাইজটা এখানে দাঁড়িয়ে আমরা উপভোগ করেছি। গুফাটা ছোটোর মধ্যে খুব সুন্দর, ভেতরে একটা বুদ্ধ মূর্তি বসানো আছে
এবং কালারফুল, বেশ কালারফুল। আপনার খুবই সুন্দর লাগবে, জিনিসটা ছোট হলেও দেখতে খুব ভালো লাগবে।